তাই 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 মামা বাড়ি যাই ভাবতেছি এখন থেকে ডক্টর ইউনূসকে জাতির মামা ডাকা শুরু করব কিনা। মানে দেখেন উনার কাছে যে পরিমাণ আজাইরা আবদার নিয়ে আমরা হাজির হইতেছি সেরকম তো মামা বাড়িতেও সম্ভব না। কারণ মামার পেছনে আবার লাঠি হাতে একজন দাঁড়িয়ে থাকেন, অবশ্য লাঠি রাইফেল কিংবা খঞ্জর হাতে এখনও বহু অদৃশ্য আত্মা অন্ধকারে ঘাপটি মেরে আছেন। তবে সে বিষয়ে পরে আসতেছি। আগে বলি, 2-1 মাস আগে নিউ ইয়র্কে এক সভায় আমি বলেছিলাম ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পাইছেন বলেই তার হাতে একটা আলাউদ্দিনের চেরাগ চলে আসছে। তা তো না, এমন তো না যে এই চেরাগ ঘষা দিলেই জিন বের হয়ে বলবে হুকুম করুন জাহাপনা, আর উনি তারে বলবেন ওহে জিনের বাদশাহ, বাংলাদেশের আপামর জনতার সব দাবি দাওয়া মিটাই দিয়ে লাইটটা একটু অফ করে দিয়ে যাও তো ঘুমায় থাকি। তো এই কথা বলাতে দেশ ও জাতি আমার উপরে ক্ষিপ্ত হলেন। উনাদের মনে হলো আমি ডক্টর ইউনূসকে যথেষ্ট সম্মান দেখাচ্ছি না। আরে ভাই ওগো আপা, আমি শুধু বলতে চাইছিলাম নোবেল প্রাইজ বা কোনো ধরনের প্রাইজকেই আমি একজন মানুষকে মাপার বাটখারা বলে মনে করি না। তাকে এর মধ্যে লিমিট না করে তার কাজগুলি আমাদের দেখা দরকার। সাধে কি আর কথায় বলে বোবার শত্রু নাই। এই দেশে এক হাত কথা কইলে তার ব্যাখ্যা দিতে হয় 12 হাত। সে ব্যাখ্যার আরও ব্যাখ্যা দিতে দিতে কথাটাই হারায়া যায়। এই জন্যই ভানু বন্দ্যোপাধ্যায় বলছিলেন তাইলে হালার যুদ্ধেই যাবো না। আমার তো আর তাইলে হালায় কথাই কমুনা কওয়ার উপায় নাই, দিন শেষে কথা বেচেই খাই যেহেতু। তো যা বলতেছিলাম, ডক্টর ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পর মনে হয় দাবি দেওয়ার বাম্পার ফলন হইতেছে। একটা গল্প মনে পড়লো, আমাদের সময়ের গল্প, মানে অনেক অনেক দিন আগেরই কথা। এক ভদ্রলোক একটা পানের দোকানে গিয়া, তখনকার পানের দোকানগুলি কিন্তু ইন্টারেস্টিং ছিল। পান একটা লাল শালু কাপড়ে সুন্দর করে খিলি বানায় সাজানো থাকতো। তো যেই সময়ের কথা বলতেছিলাম সেই সময় পানের দাম ছিল, মানে একটা খিলি পানের দাম ছিল আধুলি বা আটানা। তো রাস্তার এক ধারের ও এক পানের দোকানে একজন একটা আটানা দিয়ে বললেন যে একটা স্পেশাল পান বানায় দেন তো। তো দোকানদার পান বানানো শুরু করলো। তো উনি জিজ্ঞেস করলো দিছেন তো সব না, চুন সুপুরি খয়ার? হ্যাঁ দিছি। জি স্যার। একটু মৌরি দাও? ঠিক আছে। একটু এলাচ দাও? দিছি। চমনবাহার দাও? দিছি। জর্দা 2 রকম দাও, একটা পাতি জর্দা আর একটা বাবা জর্দা। দোকানদার কিছুক্ষণ তার দিকে তাকায় থেকে বলল, স্যার আধুলিটাও কি পানের লগে দিয়ে দিব? হাওয়েভার দুনিয়ার হেন জিনিস নাই ডক্টর ইউনূসের কাছে আমরা চাইতেছি না। চাকরি দেন, টাকা দেন, বিদ্যুৎ দেন, পরিষ্কার পানি দেন, 16 বছর ধরে যা যা পাই নাই, যা যা কেড়ে নিছে হাসিনা সেগুলি এখনই ফেরত দেন। আর দাবি মানেই রাস্তা অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া, যানজট। উনারও কি তখন ইচ্ছা করে আধুলিটাও দিয়ে দিতে? ফেসবুকে মারিনা ইয়াসমিন লিখেছেন, যাদের যত দাবি দেওয়া সব কিছু জানানোর জন্য, প্রতিবাদের জন্য, মিছিল সমাবেশের জন্য 2-1টা বা বেশ কয়েকটা জায়গা সুনির্দিষ্ট করে দেওয়া যায় না, তাহলে এই শহরের মানুষগুলোর জীবনযাত্রা একটু সহজ হয়, হাজার হাজার কর্মঘণ্টা নষ্ট হওয়া থেকে বেঁচে যায়। প্রফেসর আফসান চৌধুরী, আমাদের আফসান ভাই, তার বন্ধু শাহজাহান মোল্লার বরাত দিয়ে বলেছেন আমাদের কোনো দাবি নাই, সেইটা জানাইতে কোন স্থানে অবরোধ দিলে ভালো হবে। আমাদের রন্ধ্রে রন্ধ্রে নাটকীয়তা ঢুকে গেছে। খাজনার চেয়ে বাজনা আমাদের সবসময়ই বেশি। যে কোনো বিষয়ে হাউকাউ না করলে চলে না। শব্দ দূষণ কত প্রকার ও কি কি ঢাকায় থাকলে বোঝা যায়। এক এক দিক থেকে এক এক রকমের মাইকিং ধেয়ে আসে আমাদের বেচারা কানগুলোর 12টা বাজানোর জন্য। তার সাথে 4 দিক থেকে বিভিন্ন রকম হর্নের অর্কেস্ট্রায় আত্মারাম বাপ বাপ করে খাঁচা ছাড়া হওয়ার পথ পায় না। এই যে সমানে অধৈর্য হয়ে হর্ন বাজাতে থাকি, আমাদের কি মনে হয় আসলে, আমরা আসলে কি মনে করি হর্নের চোটে সামনের গাড়িটার পাখা গজাবে, সে মহাশূন্যে উড়াল দিবে? আমি কোনোভাবে বুঝি না আমরা কি মানুষের সামনে দাঁড়ায় থাকা গাড়িটারে তার বাড়ি ভাবি সে ইচ্ছা করে আরাম করে সে গাড়িতে বসে উঠছে। এমনই এক দশা, তার উপরে এক দাবি 100 বার জানানোর জন্য আমরা সড়ক দখল করি। মানে দাবির চোটে কিছু হাত পা না ভাঙলে, আরো কিছু মানুষ না মরলে কিছু হইল। কয়েকদিন আগে তিতুমির কলেজের ছাত্ররা মহাখালীতে সড়ক অবরোধ করলো। কেন? না, তারা আর কলেজ থাকতে চায় না, বিশ্ববিদ্যালয় হইতে চায়। কলেজ আর থাকা এটা পোষাইতেছে না, বিশ্ববিদ্যালয় হইতে হবে। যাই হোক, 19 নভেম্বর প্রথম আলোতে রাফসান গালিব ট্রেন যাত্রীকে রক্তাক্ত করে কি বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় শিরোনামে একটা লেখায় লিখলেন, তিতুমির কলেজের বিক্ষোভকারী শিক্ষার্থীরা মহাখালীতে কয়েকটি সড়ক অবরোধ করেন। তারা শুধু সড়ক অবরোধ করলে না হয় মানা যেত, যেহেতু এটি এদেশের রেওয়াজ, কিন্তু তারা এই এলাকার রেলপথ অবরোধ করলেন। রেলপথ অবরোধের ঘোষণা কি তারা আগেই দিয়েছিলেন? এমন কর্মসূচি ঘোষণা দিয়ে থাকলেও সেটির প্রচারণা কি তারা যথাযথভাবে চালিয়েছিলেন? সেটি না হয়ে থাকলে ওই পথ দিয়ে চলন্ত ট্রেনের তো জানার কথা নয় সেই রেলপথের অবরোধের বিষয়টি।
ফলে যা হওয়ার তাই হলো। রেলপথ দিয়ে ট্রেন ছুটে চললো, রেলপথের ওপর থাকা অবরোধকারীদের নিরাপত্তার কথা ভেবে ট্রেনের গতিও কমালেন চালক। এরপর অবরোধকারীরা সেই ট্রেন থামাতে যা করলেন তা খুবই ভয়াবহ। রেলপথের দুই পাশে দাঁড়িয়ে ট্রেন বরাবর পাথর চড়া শুরু করলেন কিছু বিক্ষোভকারী। আলাদা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার দাবিদার এসব আন্দোলনকারী কিভাবে ভাবলেন এভাবে পাথর ছুঁড়ে ট্রেন থামানো যায়? আচমকা ট্রেন থামানোর যে সুযোগ নেই সেটি নিশ্চয়ই তাদের না জানার কথা নয়, আর ট্রেনে পাথর মারলে কি হয় সেটিও নিশ্চয়ই তাদের না জানার কথা নয়। ফলে তাদের ছোড়া পাথরের আঘাতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাচ ভাঙল। শুধু তাই নয়, সেই পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন কয়েকজন যাত্রীও। রক্তাক্ত যাত্রীদের ছবি সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। নারী ও শিশুর চোখ মুখ রক্তে ভরে গেছে। যাত্রাপথে এমন নিষ্ঠুরতা, নির্মমতার শিকার হতে হলো তাদের। তিতুমির কলেজের আন্দোলনকারী কতিপয় শিক্ষার্থীর দাবি আদায়ের কর্মসূচির নামে যা করলেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাথর ছোড়ার সময় এতগুলি শিক্ষার্থী একবারও ভাবলেন না যাত্রীদের কথা? এটি কি ব্যাংকে পাথর ছুঁড়ে মেরে আনন্দ পাওয়ার খেলা? এই আন্দোলনের উৎস খুঁজতে গেলে আমাদের আবারও হাসিনা আপার সোনালী যুগে ফিরতে হবে। বিষয় হলো, আপার খেয়ালি মনে উঠলো বাইতো কটক জায়ের মতন মনে হয়েছিল তিতুমির কলেজ, ইডেন কলেজ ও 7টা কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জোড়া দিয়ে দেওয়া হবে। আল্লাহ জানে ঢাকা ইউনিভার্সিটি বা এই কলেজগুলির উপর কী কারণে তিনি নাখোশ ছিলেন। এখন এই প্রেমহীন জোড়াতালির দাম্পত্যে দুই পক্ষেরই বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। সমস্যা মানে নাভিশ্বাস ওঠার দশা। কলেজগুলির ছাত্রছাত্রীরা নানা রকম বৈষম্যের শিকার হচ্ছেন। এখন দাবি জানানোর একটা নিয়ম তো থাকবে। তোরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দরখাস্ত কর। অলরেডি একবার 7 কলেজ মিলে দাবি জানাইছে, সেইটা কনসিডার করা হচ্ছে, অর্থাৎ এটা নিয়ে কাজ হচ্ছে। তিতুমিরের ছাত্রদের আবার এক লাফে রাস্তায় নামার দরকারটা কি ছিল? এটা কি আম্মার কাছে আইসক্রিমের জন্য বায়না ধরার মতন বিষয়? মানুষের সামনে হাত পা ছুঁড়ে কানলাম আর আম্মা চুপ করানোর জন্য তাড়াতাড়ি আইসক্রিম কিনে দিল? ডক্টর ইউনূস বলবেন হও আর হয়ে যাবে, মানে কোন তারপর এটা হয়ে যাবে? যে ছাত্রদের এরকম ঘিলু, তাদের বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হোক কি নাসার হেডকোয়ার্টার বলা হোক, যে লাউ সেই বাতাবি লেবুই থাকবে। বিশ্ববিদ্যালয় বলতে কি বুঝি আমরা? এর ধারণা কোথা থেকে আসলো, কেন আসলো, কিভাবে শুরু হলো? এই যে এত লাখ লাখ কোটি কোটি ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, তাদের মধ্যে কয়জন এ বিষয়ে চিন্তা করে? অধ্যাপক মোহাম্মদ আজম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ে বলতে গিয়ে গ্রামসির কমন সেন্স আর গুড সেন্সের প্রসঙ্গ এনেছিলেন। আমাদের দেশ, সমাজ, পরিবার, ধর্মীয় বিশ্বাস ইত্যাদি পারিপার্শ্বিক থেকে যে বোধগুলি আমাদের ভিতর আপনা আপনি জন্ম নেয় এবং যা আমাদের প্রতিদিনের চিন্তা ভাবনায় ছায়া ফেলে, তাকে গ্রামসি কমন সেন্স বলেছেন, মানে সাধারণের মতাদর্শ। এর আবার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এই ধারণাগুলি পরস্পর বিরোধী হতে পারে, বিচ্ছিন্ন হতে পারে, অযৌক্তিক হতে পারে, কিন্তু তা প্রচলিত ধারণাগুলিকে চ্যালেঞ্জ করে না। যেমন ধরেন, হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকের একটা সংলাপ খুবই জনপ্রিয়, পৃথিবীতে খারাপ মানুষ অনেক আছে, খারাপ বাবা একটাও নাই। একজন বাবা সম্পর্কে আমাদের সাধারণ যে একটা ধারণা তৈরি হয়, একটা বোধ যে থাকে, সেখান থেকে বলা হয়েছে কথাটা, তাই প্রাথমিকভাবে শুনতে খুবই ভালো লাগে, যেহেতু এটা আমাদের অভ্যস্ততাকে প্রশ্ন করে না, অস্বস্তিতে ফেলে না। কিন্তু এই কথাটা কি আসলে ঠিক? এই প্রশ্ন যখন করব তখন আমরা ঢুকে যাব গ্রামসির গুড সেন্সের আওতায়। গুড সেন্স প্রচলিত ধারণাগুলিকে যুক্তি দিয়ে বিচার করে, সমালোচনা করে। যেমন আমাদের গুড সেন্স বলে, পৃথিবীতে বিভিন্ন কম্বিনেশনের বাবার স্যাম্পল আছে। ভালো মানুষ, ভালো বাবা; খারাপ মানুষ এবং ভালো বাবা; ভালো মানুষ এবং খারাপ বাবা; খারাপ মানুষ এবং খারাপ বাবা। বিশ্ববিদ্যালয় হলো এমন এক জায়গা যেখানে এই গুড সেন্স ডালপালা ছড়ানোর সুযোগ পায়। একটা চাকরি পাওয়ার জন্য আসলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দরকার নাই, বরং নির্দিষ্ট পেশা অনুযায়ী ব্যবহারিক শিক্ষাই যথেষ্ট। তবুও এই যে আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে, এর মূলে আছে আমাদের ক্লাস সিস্টেম এবং অতি অবশ্যই মধ্যবিত্তের হ্যাডম। এই বিষয়ে পরে এক সময় ঠিক মতন নিশ্চয়ই বলবো। এখন দেখেন, একজন ছাত্রকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াইতে রাষ্ট্রের একটা খরচ হয়। এই খরচের নিশ্চয়ই একটা উদ্দেশ্য থাকে। যখন আমি অর্থনীতিতে ডিগ্রি নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার হইলাম, বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়ে বিশেষ দিয়ে পুলিশ হইলাম, অথবা সেই যে বাংলায় MA আর ইংলিশে M এর গল্প তো আপনারা নিশ্চয়ই জানেন, পাশ করছে, চাকরি নাই, তো একজন চিড়িয়াখানায় বাঘ হয়েছে, আরেকজন সিংহ। এসব তো বিরাট অপচয়। টাকার তো বটেই, তার সাথে মেধা এবং সময়ে যার যা করার কথা, যে বিষয়ে সে যা শিখলো সেইটা না করে সম্পূর্ণ ভিন্ন কিছু করতেছে। এবং এই কাজগুলি যদি ডিগ্রি ছাড়াই করা যায়, তাহলে ডিগ্রির পিছনে কেন সময়টা নষ্ট করলাম? শেখ হাসিনার আমলে ব্যাঙের ছাতার মতন বিশ্ববিদ্যালয় গজাইছে, যাতে শিক্ষা খাতে বিদেশ থেকে ঋণ নেওয়া যায়। আর মাশরুমের ফলন কেমনে ভালো হয় জানেন তো? মনে করে দিই, কিপ দ্যাম ইন দ্য ডার্ক অ্যান্ড ফিড দ্যাম বুলশেট। বিষয় হলো, হাসিনার আমলে ওনারা যতই চেতনা বলতেন, আমরা তো আর না চাইতে থাকতে পারতাম না। ইউনূস স্যারের আমলে কি সংস্কার, এরকম একটা শব্দ হতে যাচ্ছে? ফেসবুকে প্রমিত রহান লিখছেন,
আমার সকল সংস্কার তবুও তোমারে লক্ষ্য করে। জীবনানন্দ দাশ। সম্প্রতি ব্যাটারি চালিত রিক্সা ও পুরান ঢাকায় পলিথিন কারখানায় অভিযান ঘিরে সরকার মোহাম্মদ জারিফ লিখেছেন, তুমি আইসা আমার রুটি রুজির একমাত্র সংস্থান রিক্সা নিলামে তুলবা, নিলামে বেচবা, মানুষ তোমাকে চুমা দিবে। 5 আগস্টের বিপ্লবে 30 জনের বেশি রিক্সাওয়ালা প্রাণ দিছে। মেশিন রিক্সাওয়ালারাও সেখানে ছিলেন না তা বলা যাচ্ছে না। আর্মি স্যাররা তো অভ্যুত্থানে একটু পরপর না বলা উচিত একটু পরে সাপোর্টে আসছে। এর আগে আবার 1472 রাউন্ড রিয়াল ফায়ার করেছে এবং আমার জানা মতে অভ্যুত্থানে তাদের তেমন কেউ শহীদ হন নাই। আমি মূর্খ, সব হিসাব গণ অভ্যুত্থানে কে কি অবদান রেখেছে ছিল তা দিয়েই করব। এই রিক্সাওয়ালা মামারা 3 দিনের নোটিশে রিক্সা বন্ধ করে দিলে কি করে খাবে? সেম গোজ ফর দি পলিথিন লেবার্স। এসব ফুটানি আর চালিয়াতি মার্কা বন্ধ করার সমাধান অন্য কোথাও দেন। এই যে এখন অনেক নাগরিকের চরম ভোগান্তি হচ্ছে, এর জন্য আমি সুনির্দিষ্ট পুনর্বাসন প্রোগ্রাম ব্যতিরেকে মেশিন রিক্সা বন্ধ করানোকে দায়ী করব। জুলাই অভ্যুত্থানে নিজের রিক্সার উপর দাঁড়িয়ে সেলুট দিতে থাকা রিক্সাওয়ালার ছবি শেয়ার করে দীপক কুমার গোস্বামী লিখেছেন, তোমাদের সেলুটের জবাবে সেলুট দিতে পারেনি। সংস্কার প্রসঙ্গে কবি ব্রাত্য ঋষির একটা কবিতার লাইনও মনে পড়ে, সঠিক সময় কাটো আম, সন্ধ্যার মুশকিল তুমি সারাইবা সন্ধ্যায়। সংস্কার করতেছেন ভালো কথা, কিন্তু বিহানের কাজ বিকেলবেলা করলে তো হবে না মামা। ব্যাটারি রিক্সা ব্যান করার আগে ভাবছেন এই মানুষগুলি কই যাবে, কি খাবে? পলিথিন কারখানার শ্রমিকেরা এখন কি করবে? এদের বেশিরভাগই গ্রাম থেকে শহরে আসছেন কাজের খোঁজে এবং কোনো নির্দিষ্ট ট্রেনিং ছাড়া যা করতে পারছেন তাই করতেছেন। আপনারা মধ্যবিত্তকে খুশি রাখতে গিয়ে শ্রমিকদের কথা ভুলে যাচ্ছেন না তো? আশা করতেছি আগামী পর্বে এই সম্পর্কে বিস্তারিত বলতে পারবো। এবার নির্বাচন প্রসঙ্গে আসার আগে আমার এক বন্ধুর কথা বলি। সে সেদিন আমারে ফোন করে বলে, শোন, তুই যে উচিত কথা বলস এবং এটা যে তুই স্ক্রিপ্ট দেখা পড়স, এইটা যে তুই জানোস না, এইটা যে আমি জানি, এইটা যে তুই বোঝস না, এইটা যে আমি বুঝি, এইটা যে তুই জানোস না, এইটা কি তুই জানোস? আমি কইলাম, কত অজানা রে, জানার ধাক্কা আর এই অজানারে হজম করতে করতে তারে আমি জিগাইলাম, এইবার তুই আমার বল কেমনি বুঝা ফেললি যে ক্যামেরা দেখে স্ক্রিপ্ট পড়তেছি? হায় হায়, এটা বোঝা যায় কেমনে সম্ভব? আমি তো ভাবছিলাম কোনো কাউয়া বা কোনো কুমির কেউ ভাববো না, কেউ জানবো না যে আমি লুকায় লুকায় স্ক্রিপ্ট দেখতেছি। হা হা। আবার বলি, স্ক্রিপ্ট তো অবশ্যই দেখি। এখন আমি চাইলে ঘন্টার পর ঘন্টা কথা কইতে পারি, আমার কথা। এরকম কথা আমি এর আগেও বলছি। তবে আবার মনে হয় যে এই যে যা মনে আসতেছে কোনো রকম ফ্যাক্ট চেকিং না করেই বলে দেওয়া, একটা কথার পরিণাম কি হতে পারে না ভাবা, শুধুমাত্র সারফেস নলেজ দিয়ে চলার কারণেই বহু সমস্যা জন্ম নিচ্ছে। যে কোনো ঘটনার ক্ষেত্রে মূল্যবান প্রশ্নগুলি মাথায় রাখতে হবে আমাদের। কেন কিছু ঘটলো, কিভাবে ঘটলো, কে ঘটালো, এতে আখেরে কার লাভ হবে, কার ক্ষতি হবে? সাদা চোখে যা দেখা যায় বা দেখানো হয় তার আওতার বাইরে, তার আড়ালে কি চলে? এই যে আমাদের এত কথা, এত টকশো, এতজনের রাজনীতিতে সুবিধা করতে না পাইরা ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া, আমার তো মনে হয় আমাদের সামগ্রিক কথার ভারে ওজন লেয়ার ফুটা হয়ে যাইতেছে। আমার তো মনে হয় আমরা একটা ইনফরমেশন ডায়রিয়ার মধ্যে দিয়ে যাইতেছি। এত কথার মধ্যে আমি ভিড় বাড়াতে চাই না। দেখা দেখা পড়তেছি, এটা যতই ক্রিঞ্জ লাগুক, তোতা পাখির মতন লাগুক, এই সিদ্ধান্ত আমি চিন্তা ভাবনা করেই নিয়েছি। আরেকজনের কথা আমি বলতেছি, ব্যাপারটা কিন্তু এরকম না। 20 মিনিটের এপিসোডের পিছনে 20 ঘন্টার কাজ যে আসে সেটা আমি জানাইতেই চাই। একজন মানুষ লিখবে, আরেকজন পড়বে, বিষয়টা সহজ না। অনেকেই বলছেন এরকম কিছু যে হইতে পারে সেটাও তাদের ধারণাই ছিল না। আমরাও চলতে চলতে রাস্তা আবিষ্কার করতেছি, আপনারা ফিডব্যাক দিতেছেন, সেগুলিও শুনতেছি। উচিত কথার প্রতিটা বিষয় নিয়ে লুনা রুজি আর আমি আলাপ করি, তর্ক করি। আমাদের বহু চিন্তাভাবনায় প্রায় বিপরীতধর্মী। আল্লাহ বাঁচাইছে, উনি 7 সমুদ্র 13 নদী 28টা খাল 25টা বিল ওই পারে থাকেন, নাইলে আমার খবরই ছিল। এবার তো নির্বাচন বিষয়ে ধুন্দুমা লেগে গেল। মানে শুরু থেকে শুরু করি। 18 নম্বর ইউনূস সরকার দায়িত্বে আসার 100 দিন পার হলো, কিন্তু গণ অভ্যুত্থান মানুষের মনে যে সম্ভাবনা ও আশার আলো জ্বালিয়েছিল, এখন দেখা যাচ্ছে বা মনে হচ্ছে যে দেখা যাচ্ছে যে তাই ধীরে ধীরে নিভতে শুরু করেছে। বিশেষ রাজনৈতিক পরিমণ্ডলে অনৈক্য, সন্দেহ, অবিশ্বাস আর বিভ্রান্তি দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। কারণ গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সহযোগী সংগঠনগুলো রাজনৈতিকভাবে কি করতে চায় তা এখনও অস্পষ্ট জনগণ ও রাজনীতিবিদদের কাছে। ডক্টর ইউনূস বলছেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার
অনুরোধ করব ধৈর্য ধারণ করার। ওকে, এই কথার সমস্যা হলো অত্যাবশ্যকীয় সংস্কার বলতে মানে অত্যাবশ্যকীয় কি জিনিসটা কি অত্যাবশ্যকীয় মানে অত্যাবশ্যকীয় সংস্কার বলতে তিনি কতদিন বোঝাতে চান তা স্পষ্ট না, এতই অস্পষ্ট যে আমি এটা উচ্চারণও করতে পারি না। আবার কয়েকজন উপদেষ্টার কথাবার্তায় এমনও আভাস পাওয়া যাচ্ছে যে সংস্কার কাজ শেষ না হলে নির্বাচন হবে না। অর্থাৎ সব মিলিয়ে দীর্ঘ একটা সময় তারা চাইছেন, রাজনৈতিক দলগুলো এরকম অনুমান করছে এবং নির্বাচনের জন্য অধৈর্য হয়ে উঠছে। এখন এই সরকারের নির্বাচন দেওয়া উচিত কি উচিত না, এই সরকারের ভিতরে পক্ষ প্রতিপক্ষ নানা ধরনের ঘটনা তৈরি হচ্ছে। এর মধ্যে কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে অযোগ্য প্রমাণের চেষ্টা করছে কেউ কেউ, মানে কেউ কেউ এই কথা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তারা যে কতটা অযোগ্য, তারা অপরিপক্ক, এইটা প্রমাণ করার চেষ্টাও কেউ কেউ করছে। অথচ তারা যে অনেক বর্ষিয়ান সিজন রাজনীতিবিদদের চেয়ে সাধারণ মানুষের সাথে অনেক বেশি সম্পৃক্ত, সেরকম কিছু নজির কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখি। নাহিদ ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে যেরকম সংযত আর সংবেদনশীল ছিলেন তা অবশ্যই প্রশংসাযোগ্য। আমি জানি ওরা পারছে এবং তাদের উপর আমার সর্বস্ব বাজি রাখতে আমি রাজি আছি বলেই চাচ্ছি ইলেকশনটা এক্ষুনি দিয়ে ওরা চলে যাক। কারণ গণতন্ত্র কায়েম করার জন্য গণতান্ত্রিক সরকার দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের ভোটে আসে নাই, তাহলে কাদের ম্যান্ডেটে তারা ক্ষমতায় থাকবে? ঘটনাটা শুরু হয়েছে যখন অভ্যুত্থানের পরে ওদের সরকার গঠন করতে হয়েছে, মানে এই বৈষম্য বিরোধী ছাত্রদের যখন সরকার গঠন করতে হয়েছে, আমি যদ্দূর জানি ওরা মনে প্রাণে চাইছিল একটা জাতীয় সরকার হোক যেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে। তাতে কি হবে, ওরা একটা জাতীয় সরকার করবে এবং পাশাপাশি একটা রাজনৈতিক দল করবে, যে দলটা নানা ধরনের শাখা প্রশাখা সারা বাংলাদেশে তৈরি হবে। সারা বাংলাদেশে ওরা আগে বলতে পারবে যে কি কারণে তারা এই আন্দোলনটা করেছিল। এটা কি শুধুই একটা সরকারকে ফেলে আরেকটা সরকারকে ক্ষমতায় আনতে, নাকি এমন একটা সাস্টেনেবল জায়গা তৈরি করতে যেখান থেকে কেউই আসলে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে উঠতে পারবেন না? এইটা কিন্তু ওদের মানুষকে গিয়ে বোঝাতে হবে। কাগজের সংস্কার অথবা সংবিধানের সংস্কার করে সেটা দিলে কিন্তু কোনো লাভ হবে না। লাভ যে হবে না তার একটা বড় কারণ হলো পরবর্তী সরকারের কেউ যদি এই সংস্কার পছন্দ না করে তাহলে সেইটা তারা 2 মিনিটের দূরে ছেড়ে ফেলবে। এদিকে ছাত্ররা যেহেতু জাতীয় সরকার করতে পারে নাই, তার কারণে তারা রাজনৈতিক দলটাও এখনো করতে পারে নাই। সেই কারণে সবার মধ্যে অবাধে যাওয়ার সুযোগটা তাদের কমে গেছে। আমি এইটার ফ্যালাসিটা একটু বলি যে ধরেন আমরা গণতন্ত্র চাচ্ছি এবং আবার আমরা মনে করতেছি যে গণতান্ত্রিকভাবে যে সরকারটা নির্বাচিত হয়ে আসবে তারা গণতন্ত্রকে বজায় রাখার জন্য যে সংস্কারগুলি করা দরকার তারা করবে না, এবং সেটা ইউনূস সরকারেরই করে যেতে হবে যিনি আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নন। এই কথা যদি আমি বলি তখন এই হুমকিটা এরকমভাবে দেওয়া হবে যে তার ম্যান্ডেট হচ্ছে তিনি একটা গণ অভ্যুত্থানের পরে এসছেন, তার চেয়ে বড় ম্যান্ডেট আর কি হতে পারে? আপনারা কি আপনাদের কথা শুনতে পান? গণতন্ত্রের মানে কিন্তু গণতন্ত্রই। গণতন্ত্রকে আপনি যত ব্যাখ্যা করতে যাবেন সেটা গিয়ে আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসিতে পরিণত হবে, ডেমোক্রেসি আর থাকবে না। যাই হোক, এই যে ওদেরকে মানে আমার প্রিয় নাহিদ, মাহফুজ, আসিফ, হাসনাত, সার্জিস এদেরকে যে লিমিটেড করে রাখার একটা চেষ্টা করা হচ্ছে, কারণ তারা এখন সরকারে আছে। এই সরকারে থাকার কারণে তারা দল গঠন করতে পারছে না, তাদের আদর্শের কথাগুলি বলতে পারতেছে না, কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে একটা সংস্কারের বাহানায় তাদের যদি 2 বছর, 1 বছর, 3 বছর, 4 বছর করা যায়, তারা অনেক অজনপ্রিয় হবে, নিজেদের মধ্যে সাধারণের মতো নানা ধরনের গিট্টু লাগবে, প্যাচ লাগবে। এখন যতদিন পর্যন্ত এটা লম্বা করা হবে, সেটা ডক্টর ইউনূসের সিদ্ধান্ত হোক বা 24 জনের মধ্যে 21 জন যে বড় বড় লোকেরা আছেন, মুরব্বি শুনলে আবার মুরব্বি এরকম একটা মনে পড়ে, এই যে লোকেরা আছেন তাদের কথা শুনে ওরা সংস্কারের অপেক্ষায় থাকুক। যত দিন তাদের যাবে তত দিন এই নতুন শক্তির গ্লেজটা কমতে থাকবে, তারা একটা ঘষা পাথরে পরিণত হতে থাকবে এবং তাদেরকে মোটামুটি রাজনৈতিক শক্তি হিসাবে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। কিন্তু এখন বলতে এই মুহূর্তে যদি একটা নির্বাচন দিয়ে ওরা সরে যায়, রাজনৈতিক দল করে, সমস্ত মানুষের কাছে যায়, পথের মধ্যে থেকে মানুষকে বোঝায়, বাংলাদেশের মানুষ যে বোঝাইলে বোঝে, এটার একটা প্রমাণ তো আমরা দেখেছি যে ওদের ডাকে, ওদের আহ্বানে বাংলাদেশের সব স্তরের মানুষ কিন্তু সামিল হয়েছিল। অর্থাৎ পরিবর্তন বা সত্যিকারের সংস্কারটা কিন্তু মাঠ থেকে আসতে হবে, কাগজে কলমে, আইনে, সাদায় কালোয় সংবিধান পরিবর্তন করে কিন্তু এর কোনোটাই হবে না। সো ইওর অনার, আমি মনে করি ওদের এখন মাঠে নামা উচিত। ওরা এখন একটা রাজনৈতিক দল করলে সেটা কিংস পার্টি হবে, অর্থাৎ সরকারের থেকে, সেটাও আসলে তারা নিতে চায় না, উচিত হবে না, এবং সেই জায়গাতেও ওরা নাই। আমি ওদের জন্য মাহফুজ, নাহিদ, হাসনাত, সার্জিস, উমামা, ওদের জন্যই চাই যে ওরা সাধারণ মানুষকে একত্র করার কাজটা একসাথে করুন। লুনা রুশদি আমার কিছু কিছু জায়গায় সহমত হলো, তার দৃষ্টিভঙ্গি এই ব্যাপারে সম্পূর্ণ আলাদা।
কথা উনি স্বীকার করেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা সরাসরি উপদেষ্টার ভূমিকায় না এসে তারা যদি আলাদা একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতেন, যা অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ঠিক রাস্তায় রাখতে সুবিধা হতো, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ঠিক রাস্তায় রাখতে সুবিধা হতো তারা যদি একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতেন। কিন্তু এখন আরেকটা ইলেকশন দেওয়া মানে এতগুলো মিথ্যা হয়ে যাওয়া। গণ অভ্যুত্থান হয়েছে, সেটা হতে কিন্তু 16 বছর সময় লেগেছে, বহু বছরের ক্ষোভ জমতে জমতে তার বিস্ফোরণ দেখছে মানুষ। এখন আরেকটা ইলেকশন দিলে ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তারা যে আওয়ামী লীগের মতন একই কাজ করবে না এর কি নিশ্চয়তা আছে? বিষয়টা তো হলো বর্তমান কোনো রাজনৈতিক দলের প্রতি মানুষের কোনো আস্থা নাই। বিষয়টা হলো বর্তমান কোনো রাজনৈতিক দলের প্রতি মানুষের কোনো আস্থা নাই। গণতন্ত্র কিংবা ম্যান্ডেট ইত্যাদি শব্দগুলো অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে খাটে না। ধরেন বিশাল একটা ভূমিকম্প হলো, রাস্তাঘাট ঘরবাড়ি সব লণ্ডভণ্ড, মানুষ পড়ে আছে রাস্তায়, এখানে সেখানে বিশাল সব খানাগন্ধ, গাছ উপড়ায় পড়ে আছে, আর আপনি গাড়ির স্টিয়ারিংয়ে বসে আছেন, ক্রমাগত হর্ন দিচ্ছেন কারণ আপনি গাড়িটা চালাতে চান। এই স্টিয়ারিংয়ে বসা মানুষদের যদি বিভিন্ন রাজনৈতিক দল হিসেবে দেখি, অন্তর্বর্তীকালীন সরকারকে লুনারুস দিয়ে দেখতে চান অ্যাম্বুলেন্স বা রেস্কিউ টিম হিসাবে। তাদের কাজ হলো রাস্তা পরিষ্কার করা, মেরামত করা, জঞ্জাল সরানো, লাশগুলির দাফন করা, আহতদের চিকিৎসা করা, ক্ষয়ক্ষতির হিসাব এবং যতদূর সম্ভব রাস্তাটা ঠিক করে দেওয়া যাতে তার উপর আবার যানবাহন চলাচল করতে পারে। তাদের কিন্তু ক্ষমতা বলে কিছু নাই, দায়িত্ব আছে। এটা পালন না করে সব লণ্ডভণ্ড অবস্থায় তারা যদি ফেলে যায়, তাহলে জুলাই শহীদদের, তাদের পরিবারদের, এখনও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সমস্ত কিছু মিথ্যা হয়ে যাবে। যে জমানো ক্ষোভ থেকে সমস্ত মানুষ একসাথে জ্বলে উঠেছিল, যদি আমি মনে করি আবার চাইলেই সাথে সাথে সেরকম হবে, আমি নাকি তাহলে পোকার স্বর্গে বাস করছি। দর্শক, আমাদের এই তর্ক এখন এই রকমই ঝুলন্ত অবস্থায় আছে। আমরা চাই এ তর্কে আপনারা সামিল হন, আপনাদের মতামত জানান, আপনাদের মতামত আমাদের জানান। পরবর্তী এপিসোড আবার এখান থেকেই শুরু করব। ততদিন পর্যন্ত ভালো থাকেন, দেখা হবে। আস্থা গণতন্ত্রেই রাখেন।